শিক্ষার্থী বন্ধুরা সবাইকে কামালপুর বাংলা হাসিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে অবস্থান করছো। আর ঘরে অবস্থান করে নিশ্চয়ই তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। আর তোমাদের পড়াশোনার কাজে সহযোগিতা করার জন্য আমরা তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি। তো বন্ধুরা, আমরা যারা এখনো ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি, সবাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে যাই। গত ক্লাসে আমরা কি সম্পর্কে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের তা মনে আছে এবং সেই অনুযায়ী পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তারপরে আমি একবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, গত ক্লাসে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম। সে ধারাবাহিকতা আজকে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। চলো আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানি। তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের প্রাধান্য বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস সাধারণত পূর্বপদের বিভক্তি অনুযায়ী হয়ে থাকে এবং সেই অনুযায়ী তৎপুরুষ সমাসকে 9 ভাগে ভাগ করা হয়েছে, দ্বিতীয় থেকে সপ্তমী। এর সাথে আছে আমাদের অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নৈ তৎপুরুষ। তাহলে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানি। তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস বলে। যথা দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে আমরা দেখছি দুইটাতে কে বিভক্তি লোপ পেয়েছে। তাহলে আমরা আবারও বলতে পারি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। আমরা আগে জেনেছি তৎপুরুষ সমাসের দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত এবং এর সাথে আছে অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নৈ তৎপুরুষ। মোট আমাদের তৎপুরুষ সমাস 9 প্রকার। তাহলে তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, তারপরে আছে আমাদের নৈ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, অলুক তৎপুরুষ। তাহলে আমরা প্রথমে আসি দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ
তৎপুরুষ, নয় উপপদ তৎপুরুষ। তাহলে আমরা প্রথমে আসি দ্বিতীয় তৎপুরুষ সমাসে কাকে বলে। দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে লোপে যে সমাস হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। এখানে আমরা যদিও কে রে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, কিন্তু পরীক্ষায় আমাদের যদি আসে যে দুঃখ প্রাপ্ত কোন সমাস, তখন কিন্তু এই বিভক্তির চিহ্ন দেওয়া থাকবে না। তাহলে আমরা কিভাবে জানবো যে এটা দ্বিতীয় তৎপুরুষ? তাহলে আমরা কিভাবে জানবো এটা? যদি প্রাপ্ত, যেমন বিপদকে আপন্ন একটা আছে, সেটাতে যদি হয় বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। আমরা দ্বিতীয় তৎপুরুষে প্রাপ্ত, আপন্ন এগুলো যদি থাকে, চির শব্দ থাকে, চির শব্দ, চিরকাল ব্যাপীয়, চিরকাল ব্যাপীয় যে সুখ, যে সুখ, চির সুখী, চির সুখী। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ চিনব যদি সমস্ত পদে চির শব্দ থাকে এবং প্রাপ্ত, আপন্ন এগুলো থাকে, তাহলে আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। কারণ ব্যাপ্তি অর্থ কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের দ্বিতীয় বিভক্তি কে রে লোপে তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। তবে সহজ হচ্ছে যদি আমরা সেখানে প্রাপ্ত, আপন্ন, চির শব্দটি পাই, তাহলে আমরা এটা খুব সহজেই চিনে নিব যে এটা দ্বিতীয় তৎপুরুষ। কারণ পরীক্ষায় অনেক সময় বিভক্তি চিহ্ন দেওয়া থাকে না, সমস্ত পদ দিয়ে তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। এবার আসো তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপ পায়, দ্বারা দিয়া কর্তৃক লোপে যে সমাস হয় সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া কর্তৃক লোপে যে সমাস হয় সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। এখন পরীক্ষা হলে কিন্তু যদি আমাদের পরীক্ষা দ্বারা দিয়ে কর্তৃক না দিয়ে সমস্ত পদটা থাকে, ব্যাস বাক্য না থাকে, তাহলে আমরা সহজে চিনব যে যদি কোনো পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল হয়, কোনো পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল হয়, তাহলে আমরা সেটাকে জানবো এটা তৃতীয় তৎপুরুষ। যেমন শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। এখানে দেখো শ্রম দ্বারা লব্ধটা প্রাপ্তিটা শ্রমের উপর নির্ভরশীল। মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, গড়াটা কিসের উপর নির্ভরশীল? মনের উপর নির্ভরশীল। তাহলে আমরা বুঝবো যে যদি কোনো পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল হয় তখন সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। আবার যদি কি সমস্ত পদের শেষে উন থাকে, উন, হীন, শূন্য এগুলা থাকলে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। যেমন এক দ্বারা উন, এক দ্বারা উন, এক উন, এক উন। তারপরে হচ্ছে হীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, বিদ্যাহীন। তারপরে আছে আমাদের শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য। কম আছে 5 কম থাকলেও সেটা হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ। অনেক সময় আবার যদি উপমান বাচক বিশেষ থাকে সেটাও তৃতীয় তৎপুরুষ। যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। তাহলে এ পর্যন্ত আমাদের গেল তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষের বেলায় আমরা শিখব জন্য নিমিত্ত। কে জন্য
আছে চতুর্থী তৎপুরুষ, জন্য, নিমিত্ত, সাথে কে, এই তিনটি থাকলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। মানে পূর্বপদে যে তৎপুরুষ সমাস সেই পূর্বপদে জন্য, নিমিত্ত, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। তবে সেনার আরেকটি উপায় হচ্ছে যদি সেখানে কি থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, নিমিত্ত থাকে, জন্য থাকে, তাহলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। যেমন জন্য, আরামের জন্য যে দ্বারা, আরামের জন্য যে দ্বারা, আরামের জন্য যে দ্বারা, আরাম দ্বারা। তারপর আমরা বলছিলাম শ্রদ্ধা ভক্তি থাকলে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি। তাহলে এখানে আমরা শ্রদ্ধা ভক্তি পাইলাম। তাহলে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস, জন্য, নিমিত্ত, শ্রদ্ধা ভক্তি এগুলা থাকলে আমাদের হয় চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে পূর্বপদের হতে থেকে যে বিভক্তি লোপ পায় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। তার সহজ কথা, সেখানে আমরা আরো সহজভাবে চিনব, কারণ পরীক্ষায় আমরা বলতে যদি সমস্ত পদ দিয়ে আসে তাহলে সেখানে কিন্তু বিভক্তি চিহ্ন দেওয়া থাকবে না। তাহলে আমরা কি চিনব? আমরা যে ওই অপাদান কারকে পড়েছিলাম, চলিত, ভীত, গৃহীত, রক্ষিত, পালানো, মুক্ত, ভ্রষ্ট এগুলো থাকলে আমরা কি চিনে নিব? পঞ্চমী তৎপুরুষ। যেমন পালানো থাকলে হয় স্কুল থেকে পালানো, স্কুল পালানো, তাহলে আমরা এখানে পালানো পাইছি, মানে সেখান থেকে সে বিরত হয়েছে, বিরত চ্যুতি করছে, স্কুল থেকে পালানো, স্কুল পালানো। তারপরে জেল থেকে মুক্ত, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, এখানেও বিচ্যুতি করছে, জেল মুক্ত। তাহলে আমরা পঞ্চমী তৎপুরুষ পাইলাম, যেখানে যে পূর্বপদে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে হতে থেকে যে বিভক্তি লোপ পায় সেটাকে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা সহজভাবে চিনব। আরো সহজ হচ্ছে যেখানে বিভক্তি চিহ্ন না থাকবে, কিন্তু আমরা কিভাবে চিনব? সেটা হচ্ছে গৃহীত, ভীত, চলিত, বিচ্যুতি, পতিত এগুলো থাকলে আমরা জানবো যে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠীটা হচ্ছে আমাদের একইভাবে পূর্বপদের এর বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তবে আমরা ষষ্ঠী বিভক্তি চিনব, চেনার একটা উপায় হচ্ছে এখানে কিছু দেখা আছে। যেমন আমরা যদি পাই ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজাস্থলে রাজ, পিতাস্থলে পিতৃ, মাতাস্থলে মাতৃ, কি ভ্রাতাস্থলে ভাতৃ হয়। যেমন আমরা যদি লিখি পিতার সম্পদ, পিতার সম্পদ, তাহলে হচ্ছে পিতৃ সম্পদ, পিতৃ পিতৃ সম্পদ। তারপরে হচ্ছে মাতার সেবা, মাতার সেবা, মাতৃ সেবা। আর আছে রাজার পুত্র, রাজ থাকলে কি, রাজা থাকলে রাজ হবে, রাজার পুত্র, রাজ পুত্র। তাহলে আমরা এখানে দেখলাম বিভক্তি চিহ্ন, যদি পিতাস্থলে পিতৃ হয়েছে, মাতাস্থলে মাতৃ হয়েছে, রাজাস্থলে কি হয়েছে, রাজ হয়েছে। এবার আসো আমাদের সে আরো আছে, যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসে পরপদে সহ, প্রতিম, নিব, তুল্য এগুলা থাকে তাহলে সেখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন আমরা যদি দেখতে পাই যে পত্নীর সহ, পত্নীর সহ, পত্নীর সহ, পত্নী সহ। তারপরে আমরা যদি দেখতে পাই সহোদরের প্রতি
শব্দ থাকে তাহলে সেটা কি পূর্ব পদে আর সমস্ত পদে আগে বসে। যেমন অন্যের পূর্ববাদ, অন্যের পূর্ববাদ, পূর্বাহ্ন, এগুলা সব আমাদের কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। অন্যের পূর্ববাদ ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার আসো আমরা যদি কোথাও দেখতে পাই যে অর্ধ শব্দটি সমস্ত পদের পূর্বে বসে, পরপদে হয়, তাহলে সেটা সমস্ত পদের পূর্বে বসে। যেমন দিনের অর্ধ, দিনের অর্ধ, অর্ধ দিন। যদি শিশু দুগ্ধ শব্দগুলো আগে থাকে সেখানে স্ত্রীবাচক শব্দ থাকলে পুরুষবাচক শব্দ হবে। যেমন সাগির দুগ্ধ, সাগির দুগ্ধ এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, সেখানে হয়ে যাবে পুরুষবাচক চাপ দুগ্ধ। তারপরে আছে মৃগীর শিশু, মৃগীর শিশু, মৃগ শিশু। যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসে পরপদে বৃন্দগণ, রাগী, রাগী, জুত এগুলা থাকে তাহলে সেখানে পরপদে বসে। যেমন ছাত্রের বিন্দু, ছাত্র বিন্দু। হস্তির জুত, হস্তির জুত, হস্তি জুত। যদি আমাদের রাজা শব্দ পরে থাকে তাহলে আমাদের সমস্ত পদে রাজ শব্দটি পূর্ব পদে বসবে। যেমন কি রাজার পুত্র, রাজা পুত্র, রাজ পুত্র। হাঁসের রাজা, হাঁসের রাজা রাজহাঁস। এই তো গেল আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার অলুক ষষ্ঠী তৎপুরুষ, আর যে ষষ্ঠী তৎপুরুষ সমাসের বিভক্তির চিহ্ন লোপ পায় না সেটা হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, এগুলো হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমরা আসি সপ্তমী তৎপুরুষ সমাস। যে সমাসের পূর্ব পদে এ উপস্থিতে বিভক্তি লোপ পায় সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সেটাকে কি বলা হয়? সপ্তমী তৎপুরুষ সমাস। স্থান কাল পাত্র এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ চেনার সহজ উপায়। যেমন তোমরা ধরো গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা। কোথায় পাকা? স্থান। আমরা যদি স্থান কাল পাত্র বুঝি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা সপ্তমী তৎপুরুষ। তারপর হচ্ছে দিবা নিদ্রা, দিবা নিদ্রা কখন সময় বুঝাইছে, দিবা নিদ্রা, দিবা নিদ্রা এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা সময় পাচ্ছি। পাত্র, পাত্র হলে পাপে আসক্ত, পাপে আসক্ত, পাপাসক্ত। তাহলে আমরা স্থান কাল পাত্র যখন পাই তখন সেটাকে বুঝে নিব কি সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে কখনো কখনো সপ্তমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে পরপদ থাকলে সেটা পূর্বে বসে। যেমন ভূত, পূর্বে ভূত, পূর্বে ভূত এটা আমাদের আছে কত পূর্ব পদে, কিন্তু সমস্ত পদে পূর্ব পদটা কি হয়ে যাবে পরপদ এবং পরপদটা কি হবে পূর্ব ভূত, পূর্ব ব্যাস বাক্য পূর্বে ভূত। পূর্বটা হচ্ছে আমাদের এখানে পূর্বপদ, কিন্তু সমস্ত পদে পূর্বপদটা পরপদ হবে। এবার আসো আমাদের নয় তৎপুরুষ। নয় তৎপুরুষটা হচ্ছে না বাচক অব্যয়। যদি যে তৎপুরুষ সমাস হয় মানে যেখানে না, নেই, নি ইত্যাদি থাকবে সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। খাঁটি বাংলায় অ, আ, অনা ইত্যাদি যোগে নয় তৎপুরুষ সমাস হয়। যেমন আমরা যদি বলি ন আষাঢ়,
ন আচার, অনাচার। তারপরে আসে ন কাল, অকাল। এখন বিভিন্নভাবে কিন্তু আমাদের এই নটা ব্যবহৃত হয়। যেমন আমরা অভাব অর্থে যদি নটা ব্যবহার করি, সেখানে আছে ন বিশ্বাস, ন বিশ্বাস, অবিশ্বাস, অবিশ্বাস। তারপরে যদি আমরা কি ভিন্নতা অর্থে ব্যবহার করি নটাকে, সেখানে আছে ন লৌকিক, লৌকিক, অলৌকিক, অলৌকিক। মন্দ অর্থে যদি আমরা নটা ব্যবহার করি, সেখানে ঘাট, অঘাট। যদি সামান্য অর্থে ব্যবহার করি, অল্প অর্থে, অল্প অর্থে যদি নটা ব্যবহার করি, কেশা, নকেশা, অকেশা। আচ্ছা, এবার আসো আমরা, এই গেল তৎপুরুষ সমাসের বিবরণ। এবার আসো আমরা উপপদ অলুক তৎপুরুষ সমাস সম্পর্কে জানি। অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ সমাসে যে সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় না, তার মানে উঠে যায় না, সেটা হচ্ছে কি অলুক তৎপুরুষ। যেমন গিয়ে বাজা, গিয়ে বাজা, এখানে কখনো বিভক্তি চিহ্ন লোপ পাবে না। তারপরে আসে আমাদের গায়ে পড়া, গায়ে পড়াতে বিভক্তি চিহ্ন লোপ পায় না। তাহলে যে সমাসে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় না, সেটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। এবার আসে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃদন্ত পদ যুক্ত হয়, উপপদ গঠিত হয়, এবং কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, সেটাকে বলা হয় আমাদের উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপপদ তৎপুরুষ সমাসে আমাদের হচ্ছে, যেমন জল দেয় যে, জলদ। তারপরে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পকেট মার, পকেট মারে যে, পকেট মার। এটাকে আরো সহজভাবে কৃদন্ত পদ প্রত্যয় না বুঝে আমরা যদি আরো সহজভাবে বুঝাই, যেখানে বিশেষণ বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কাজকে বোঝায়, পেশাকে বোঝায়, তাহলে কি বোঝা যায়? যে বিশেষ্য বা বিশেষণ পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর কাজ, পেশা, দোষ, গুণকে বোঝায়, তখন সেটাকে বলা হয় কি উপপদ তৎপুরুষ সমাস। যেমন জল দেয়, তার একটা কাজ আছে, জল, কেমন, তারপর মানে পানি দেওয়া। পঙ্কে, তার কাজ আছে কোথায় জন্মে, মাটিতে। তারপর হচ্ছে কি পকেট মারে যে, এটাও তার একটা কাজ, পকেট মারা, এটা হচ্ছে। তাহলে আমরা সহজভাবে চিনে নিব যে যেখানে বিশেষ বিশেষণ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর দোষ, গুণ অথবা কোনো কাজ বা পেশাকে বোঝায়, সেটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ তৎপুরুষ সমাসের সংজ্ঞা, 9টি তৎপুরুষ সমাসের সংজ্ঞা সহ উদাহরণগুলো জানলাম। তোমরা বাড়িতে এগুলো ভালোভাবে মুখস্থ করবে, সাথে সাথে আত্মস্থ করবে। শুধু মুখস্থ নয়, মুখস্থ করলে মনে থাকবে না, আত্মস্থ করতে হবে। এবং কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের ইনবক্সে কমেন্ট করে জানাবে। আমি যদি ইনবক্সে তোমাদের সমস্যাগুলো পাই, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী অনলাইন ক্লাসে আবারও সমাসের যে কোনো একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ঘরে অবস্থান করো। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।